সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি দ্বিতীয় বর্ষের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে ক্লাসে থাকবে বাংলা ভাষা 2 এর একটি ভাব সম্প্রসারণ। তো বাংলা ভাষা 2 এর যে ভাব সম্প্রসারণটা থাকবে এটা কিন্তু এবছর পরীক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা 25 সালের পরীক্ষাটি দিতে যাচ্ছেন। তো আজকে যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব সেই ভাব সম্প্রসারণটা হচ্ছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আপনারা 3টা জিনিস অনুসরণ করবেন। 1 নম্বর হচ্ছে কি মূল ভাব, 2 নম্বর হচ্ছে সম্প্রসারিত ভাব এবং 3 নম্বর যেটা অনুসরণ করবেন সেটা হচ্ছে কি মন্তব্য। তো এখানে প্রথমে মূল ভাব, পরিশ্রম সাধনায় সিদ্ধ এনে দেয়। অর্থাৎ কোনো লোক যদি পরিশ্রম করে এবং সঠিক পরিশ্রম করে তাহলে কিন্তু তার সাধনায় কি আনে, সিদ্ধ আনে, অর্থাৎ সে সাধনা পূর্ণ হয়। বিদ্যার্থী যথাযথ পরিশ্রম করে সে বিদ্যা অর্জন করে, যেমন তেমনি ধন মান ইত্যাদিও অর্জন করতে পারে। তো এইটুকু হচ্ছে আপনারা মূলভাবে দিবেন। এরপর হচ্ছে কি সম্প্রসারিত ভাব, মানব জীবন সংগ্রামের জীবন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন কি সংগ্রামের। সেই সংগ্রামে টিকে থাকতে হলে, জয়লাভ করতে হলে, পরিশ্রমকে প্রধান হাতিয়ার বরণ করে নিতে হলে সেই পথে অগ্রসর হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন কি সংগ্রামের জীবন। সেই সংগ্রামে টিকে থাকতে হলে কী করতে হবে, তাকে জয়লাভ করতে হবে এবং পরিশ্রমকে প্রধান হাতিয়ার রূপে বরণ করে নিতে সেই পথে তাকে অগ্রসর হতে হবে। এই কর্মময় সংসারে ভাগ্য বলে কোনো অলিক সোনা খড়িকের সন্ধান আদ্যমেদি মেলে নেয়। অর্থাৎ মানুষের ভাগ্য বলে যে আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে বা আমার ভাগ্যে যা আছে সেটাই বিধাতা করবে, অর্থাৎ এই ভাগ্য বলে অনেক সোনার হরিণ সন্ধান আদ্যবিধি মেলে নেয়। বাহুদৃষ্টিতে মানুষ যাকে ভাগ্যদেবী নামে অবহিত করে তা মূলত মানুষের প্রাণতত্ত্ব প্রচেষ্টার ফসল। মানুষের নিরলস প্রচেষ্টা ও ক্লান্তের ত্যাগ শিকারের বদৌলতে সৌভাগ্য ও সমৃদ্ধি হাসিল করে। কর্মমুখী ব্যক্তি অলস চিন্তার প্রাসে যা কিন্তু চিন্তাভাবনা করে তা আকাশ কুসুম রচনার মতোই ব্যর্থতায় পর্যবসিত হয়। ভাগ্যদেবী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কারো কারো অন্ন বস্ত্র বাসস্থান সংস্থান করে দিয়েছে, এমন নজির মত্তলোকে মেনে নেয়। অর্থাৎ ভাগ্যদেবী বলতে কি, ভাগ্যদেবী অর্থাৎ সৃষ্টিকর্তা বা ভাগ্যের যে দেবী, সে কী করছেন যে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মানে নিজে ইচ্ছা করে কারো অন্ন বস্ত্র বাসস্থান সংস্থান করে দিয়েছেন, এমন নজির মত্তলোকে মেলে নেয়। মত্তলোক বলতে কি বোঝায়, আমরা যেই লোকে বাস করি এই লোকটাকে বলা হয় মত্তলোক। মানব ইতিহাস থেকে প্রমাণ মেলে যে সৃষ্টির প্রারম্ভিক স্তরে অসহায় মানুষ যখন হিংস্র প্রাণীর উপদ্রব ও বৈরী প্রকৃতির নির্মলতার হাত থেকে আত্মরক্ষার জন্য বুক ফাটা আহাজারি শুরু করেছিল, তখনই কোনো ঐশী শক্তি বা দেবতা তার আহ্বানে সাড়া দেয়নি। তখন মানুষ একে অন্যের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং পরস্পরের সহযোগিতায় বৈরী প্রকৃতির সাথে নিরলস সংগ্রাম করে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অর্থাৎ পৃথিবীর প্রথমে অর্থাৎ সৃষ্টির শুরুতে বা যখন মানুষ কী করতো, যে হিংস্র জন্তু বা হিংস্র প্রাণী বা প্রাকৃতিক থেকে রক্ষা পেতে মানুষ কী করতো, আত্মরক্ষার্থে বুক ফাটা আহাজারি করে, তখন কিন্তু সৃষ্টিকর্তা বা ভাগ্যদেবতা কিন্তু তাদের কী করে নাই, তাদের বুক ফাটা আহাজারি কথা শুনে নেয়। তখন তারা কী করছে, যে ঐশী শক্তি বা দেবতার আহ্বান তারা সাড়া দেন নাই। তখন মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এবং পারস্পরিক সহযোগিতায় বৈরী প্রকৃতির নিরলস সংগ্রাম নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। এখন মন্তব্য, তাই নিঃসন্দেহে একথা বলা যায় যে পরিশ্রম দ্বারা সৌভাগ্য অর্জন করা যায়, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা ভাষা 2 এর মানে বাংলার দ্বিতীয় পত্রের আমরা একটা ভাব সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা সিভিক এডুকেশন 2 এর একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি হচ্ছে প্রথম ইউনিটের। তো এখানে প্রথম প্রশ্নটা কি আছে, ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। ক রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল গ রাষ্ট্রকে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। অর্থাৎ গ রাষ্ট্র হচ্ছে দুর্বল রাষ্ট্র, অর্থাৎ যেখানে সৈন্য সামন্ত রাজা দুর্বল, সমস্ত কিছু দুর্বল, সেখানে কি করেন, যে পরাজিত করে তারা কি করে, তাদের রাজ্য দখল করে নেন। খ রাষ্ট্র সেই ভয়ে তার পার্শ্ববর্তী অর্থনৈতিক দুর্বল রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এখন প্রশ্ন রয়েছে, দার্শনিক জ্যাক রুসো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবক্তা ছিলেন? তো এখানে আপনাদের মনে রাখতে হবে, এখানে ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া থাকে। ক প্রশ্নের মার্ক থাকে 1, খ প্রশ্নের মার্ক থাকে 2, গ প্রশ্নের মার্ক থাকে 3 এবং ঘ প্রশ্নের মার্ক থাকে 4 থাকে। ক নম্বর, দার্শনিক জ্যাক রুসো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন। তো 1 লাইন বা 1.5 লাইনে এটা শেষ করতে হবে। খ নম্বর, রাষ্ট্রের চরম ক্ষমতা কি?
তো এইটাই প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে 2। তো এটা 2টা প্যারার ভিতরে আপনারা লিখে শেষ করবেন যে সার্বভৌম রাষ্ট্রের চরম, পরম এবং সর্বোচ্চ ক্ষমতা। আরও 2টি দিক রয়েছে, যথা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্ব রাষ্ট্রের রাষ্ট্র এবং বৈশক্তি নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে। এরপর হচ্ছে গ নম্বর বলছে খ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে কোন মতবাদটি কাজ করে। খ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে ঐতিহাসিক মতবাদের ধারণা রয়েছে। ঐতিহাসিক মতবাদের মূল বিষয় হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। রাষ্ট্র কি হয়নি যে হঠাৎ করে কিন্তু রাষ্ট্রের কিন্তু সৃষ্টি হয়নি। দীর্ঘকালের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলো হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ, যেটার সাথে উদ্দীপকের ধারণা সম্পূর্ণ মিলে যায়। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেন যে রাষ্ট্র বিধাতা সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রম বিবর্তনের ফলে রাষ্ট্র গড়ে উঠেছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য মতবাদ। যা এই মতবাদ রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। এই মতবাদের মাধ্যমে কৃত্রিমতা নেই। আসলে বর্তমান রাষ্ট্র বহুযুগের বিবর্তনের ফল। উপযুক্ত বিষয়টি থেকে এটা হচ্ছে তৃতীয় ক্রিয়া। উপযুক্ত বিষয়টি থেকে এটা স্পষ্ট যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ অধিক গ্রহণযোগ্য ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ঘ নম্বর কি আছে? ক রাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্রকে দখল করে নেয়ার রাষ্ট্র সৃষ্টি কোন মতবাদ সমর্থন করে ব্যাখ্যা করো। তা ঘ নম্বর কি আছে যে ক রাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্রকে দখল করে নেয়া রাষ্ট্র সৃষ্টি বল প্রয়োগ মতবাদকে সমর্থন করে। তাহলে কি বলছে যে ক রাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্র দখল করে নেয়া রাষ্ট্র সৃষ্টির বল প্রয়োগ মতবাদকে সমর্থন করে। কেননা বল বা শক্তি প্রয়োগ মতবাদকে বলা হয়েছে শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। সমাজে বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের উপর নিজের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং শাসনকর্তা পরিচালনা করে, সেটা উদ্দীপকের সাথে মিলে যায়। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কর রাষ্ট্র কর্তৃক গ রাষ্ট্রকে দখল করে নেয়ার রাষ্ট্রের সৃষ্টির বল শক্তির প্রয়োগ মতবাদকে সমর্থন করে। এরপরে আমরা চলে আসবো ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপার সম্পর্কে। তো ইংলিশ সেকেন্ড পেপার সম্পর্কে আমরা জাস্ট আজকে মার্ক ডিস্ট্রিবিউশন ধারণাটা দিব। তো এসএসসি প্রোগ্রামের সাবজেক্টের যে মার্ক ডিস্ট্রিবিউশন, এই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জাস্ট আপনাদের একটা ধারণা দেব। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা কি? মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে কোথা থেকে কত মার্কের প্রশ্ন সাধারণত আসবে এই সম্পর্কে আমরা একটা ধারণা দিব। তো এইখানে এসএসসি দ্বিতীয় বর্ষে আপনাদের কিন্তু 60 মার্কের গ্রামার থাকবে এবং প্রত্যেকটা গ্রামারে কিন্তু 5 করে মার্ক থাকবে এবং 12টা গ্রামার করা লাগবে। তো পার্ট এতে 60 মার্কের গ্রামার থাকবে। তো পার্ট একে কি কি গ্রামার থাকবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্স, তারপর হচ্ছে গিয়ে ডিটেক্টেড সেন্টেন্সেস, 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, তারপর হচ্ছে জেনারেল পার্টিসিপল, 4 নম্বর হচ্ছে ভয়েস, 5 নম্বর হচ্ছে চেঞ্জিং দি ন্যারেটিভ স্টাইল, 6 নম্বর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, 7 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্স, 8 নম্বর হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, 9 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, 10 নম্বর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস অর কানেক্টরস, 11 নম্বরে অ্যাপ্রিসিয়েট প্রিপোজিশন, 12 নম্বরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই টোটাল থাকবে প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক করে, টোটাল 12টা প্রশ্নে 60 মার্কের প্রশ্ন থাকবে। এরপরে রাইটিংয়ে থাকবে হচ্ছে কি আপনাদের 40 মার্কের থাকবে, অর্থাৎ এইখানে কমপ্লিটিং এ স্টোরি এটা থাকবে হচ্ছে 8 মার্কের। এরপর হচ্ছে ডায়লগ রাইটিং এটা থাকবে 6 মার্কের। এরপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন অবলিক লেটার থাকবে হচ্ছে কি 8 মার্কের। এরপর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে হচ্ছে কি 8 মার্কের এবং কম্পোজিশন থাকবে হচ্ছে 10 মার্কের। এই টোটাল 40 মার্কের আপনাদের রিটেন থাকবে। পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গ্রামাটিক্যাল কিন্তু জানা লাগবে। তো
তো এই কারণে আপনারা যদি আমাদের অনলাইন ক্লাস করতে চান, অনলাইন ক্লাস বা সাজেশন হ্যান্ডআউটের প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি অনিমেষ দাস আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা গ্রামাটিক্যাল সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ।